মানুষ যে কতটা আক্রমণাত্মক হয়ে স্বার্থের জন্য মানুষকে জীবন্ত কবর দিতে পারে তাই মুভিটি দেখে বুঝতে পারবেন। কিন্তু সৃষ্টিকর্তা যদি চায় তাহলে মানুষ সেখান থেকে বেঁচে ফিরে প্রতিশোধ নিতে পারে। জি, এরকম একটা সত্য ঘটনা থেকে নির্মিত আমাদের আজকের মুভি দি রিভেন্যান্ট। তো চলুন শুরু করি। মুভির শুরুতে গ্লাস আর তার ছেলে হককে দেখানো হয় এবং তাদের সাথে আরো বেশ কয়েকজন বন্দুক নিয়ে খুব সাবধানে ঘোরাঘুরি করছে। হঠাৎ করে গ্লাস একটা হরিণকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। আসলে এরা একটা কোম্পানিতে চাকরি করে এবং এদের কাজ হলো পশু শিকার করে কোম্পানির কাছে চামড়াগুলো পৌঁছে দেওয়া। আর তারা এই এলাকায় এসেছে পশুগুলোকে শিকার করতে। হঠাৎ তাদের দলের একজন দূর থেকে দৌড়ে আসে এবং মাটিতে পড়েই মারা যায়। এটা দেখে বোঝা যায় কেউ তাকে হয়তো আক্রমণ করে মেরে ফেলেছে। আর ওরা এই ঘটনা বোঝার আগেই দেখতে পায় কেউ তাদের উপরে বৃষ্টির মতো তীর ছুড়ছে, যে তীরের আঘাতে ওদের দলের আরো অনেকে মারা যায়। আসলে যারা গ্লাসদের গ্রুপে আক্রমণ করেছে তারা হলো এখানকার আদিবাসী আর কি গ্রুপের লোক। তাদের সর্দারের মেয়ে পোয়াকাকে কিছু লোক অপহরণ করেছে, তাই এই আদিবাসীরা মনে করেছিল এরাই সর্দারের মেয়েকে তাদের কাছে ধরে রেখেছে। এজন্যই আদিবাসীরা কোনো কথা না বলেই এদের উপরে আক্রমণ করতে শুরু করে। আদিবাসীদের কাছে তেমন কোনো অস্ত্রই ছিল না, সাধারণ তীর ধনুক দিয়ে এদেরকে কোণঠাসা করে ফেলেছিল। তাই তারা বাধ্য হয়ে কোনো মতে নদী পথ দিয়ে ওখান থেকে পালিয়ে আসে। কিছুদূর যাবার পর গ্লাস তাদের সবাইকে বলে আমাদেরকে নৌকা থেকে নেমে জঙ্গল দিয়ে যাওয়া উচিত, যে কোনো সময় আমরা আবার বিপদে পড়তে পারি। এখানে অনেক ধরনের আদিবাসী রয়েছে, তাছাড়া নদী পথ দিয়ে আক্রমণগুলো একটু বেশি হয়, তাই নৌকা রেখে পায়ে হেঁটে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। কিন্তু এ ব্যাপারে জন নামের এক ব্যক্তি জঙ্গল দিয়ে যেতে চাইছিল না। তিনি চাচ্ছিলেন নৌকা দিয়ে যেতে, কিন্তু গ্লাসের কথায় ক্যাপ্টেন হেনরি রাজি হয়ে যায়, কারণ এই জঙ্গলটা একমাত্র গ্লাসই ভালোভাবে চেনে। যেহেতু তাদের ক্যাপ্টেন জঙ্গল দিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছে, তাই সবাইকে জঙ্গল দিয়ে যেতে হবে। এরপর সবাই ক্যাপ্টেনের কথা মতো নৌকা রেখে মাটিতে নেমে আসে আর নৌকাটাকে এভাবে নদী দিয়ে ভাসিয়ে দেয়, যাতে আদিবাসীরা যদি জঙ্গল থেকে নৌকাটাকে ফলো করে তাহলে কোনোভাবে যেন বুঝতে না পারে যে এরা নৌকা ছেড়ে জঙ্গলে নেমে এসেছে। এবার এরা উপরে উঠে এসে শিকার করা চামড়াগুলো মাটির তলে লুকিয়ে রাখে, যাতে শিকার শেষে যাবার সময় এখান থেকে আবার চামড়াগুলো নিয়ে যেতে পারে। এর পরের দিন দেখা যায় গ্লাসের কথাটাই ঠিক ছিল। আদিবাসীরা তাদের সে নৌকায় আক্রমণ করেছে এবং নৌকাটাকে পুড়িয়ে দিয়েছে। আর এই ফাঁকা নৌকা দেখে আদিবাসীরা বুঝে যায় যে গ্লাসটা পানিপথ ছেড়ে জঙ্গলের ভিতর দিয়ে লুকিয়ে বেড়াচ্ছে। এদিকে গ্লাসের গ্রুপের সবাই জঙ্গলের ভিতরে বিশ্রাম নিচ্ছিল, আর তখন গ্লাস ওদের গ্রুপ থেকে একটু দূরে গিয়ে সবাইকে রেখেই একা একা শিকার করছিল। হঠাৎ গ্লাস তিনটা ভাল্লুকের বাচ্চা দেখতে পায়, আর সে সময় পিছন থেকে বাচ্চা ভাল্লুকের মা এসে গ্লাসকে আক্রমণ করতে শুরু করে। আসলে ভাল্লুকটি মনে করেছিল গ্লাস তার বাচ্চাদেরকে মারতে এসেছে, তাই হিংস্র হয়ে গ্লাসকে প্রচুর পরিমাণে কামড়াতে থাকে এবং অনেক জখম করে ফেলে। আর গ্লাস যেহেতু তাদের গ্রুপ থেকে অনেকটা দূরে চলে এসেছে, তাই তার চিৎকার কেউ শুনতে পাচ্ছিল না। তাই সে সময় গ্লাস বুদ্ধি করে মারা যাবার নাটক করে। তাই ভাল্লুকটিও ভাবে সে মারা গিয়েছে, তাকে ছেড়ে চলে যেতে যায়। তখন গ্লাস বন্দুক তাক করে ভাল্লুকটিকে গুলি করে, কিন্তু এতে ভাল্লুকটির কিছুই হয় না। ফিরে এসে গ্লাসকে আবারও আক্রমণ করতে শুরু করে। এবার গ্লাসকে খুবই বাজেভাবে জখম করে গ্লাস প্রায় মরার মতো হয়ে যায়। সে সময় গ্লাস তার কাছে থেকে একটি ছুরি দিয়ে ভাল্লুকটিকে কয়েকবার আঘাত করে এবং ভাল্লুকটি সেখানে মারা যায়। কিন্তু গ্লাস গুরুতর আহত হওয়ার ফলে জ্ঞান হারিয়ে ফেলে, আর তার বাকি সঙ্গীরা বন্দুকের আওয়াজ শুনে ফলো করে সেখানে চলে আসে। গ্লাসকে এই অবস্থা উদ্ধার করে। ওর অবস্থা এতটাই খারাপ ছিল যে ওর সঙ্গীরা ভাবছিল গ্লাসকে আর বাঁচানো সম্ভব হবে না। তারপরও তারা গ্লাসের তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করে, কিন্তু এতে কোনো উন্নতি হচ্ছিল না। ভাল্লুকের নখের আঁচড়ে গ্লাসের গলাও কেটে গিয়েছিল, যে কারণে গ্লাস কথা বলতে পারছিল না। তাই তারা ডাল দিয়ে একটা স্ট্রেচার বানিয়ে গ্লাসকে আধমরা অবস্থায় তাদের সাথে নিয়ে আগাতে থাকে। তবে সামনের দিকে যতই আগাতে থাকে রাস্তাও ততই জটিল হতে থাকে। পাহাড়ি রাস্তা, ছোট ছোট নদী, এছাড়াও শীতের কারণে ওখানে প্রচুর পরিমাণে বরফ জমতে শুরু করে। তাই এমন রাস্তা ও পরিস্থিতি গ্লাসকে চাইলেও তাদের সাথে নিয়ে যেতে পারছিল না। তাই তাদের সাথে থাকা জন নামে সেই লোকটি বলে, আমরা কেন গ্লাসের জন্য নিজেদের বিপদ ডেকে আনছি? ওর কারণে আমাদের রাস্তাও দেরি হচ্ছে, যে কোনো সময় আদিবাসীরা আমাদেরকে ধরে ফেলতে পারে। এর চেয়ে এখানে আমরা ওকে মেরে কবর দিয়ে চলে যাই। তাই জনের কথা মতো ক্যাপ্টেন গ্লাসকে মারার জন্য চোখে কাপড় বেঁধে গুলি করতে যায়। তখন ক্যাপ্টেন হ্যান্ডির হাত কাঁপতে থাকে, আর গ্লাসের ছেলে হকের কান্নাকাটিতে ক্যাপ্টেন বন্দুক নামিয়ে ফেলে এবং ঘোষণা দেয় যে দুজন লোক গ্লাসের সাথে তার মৃত্যু পর্যন্ত এখানে থাকবে ও মৃত্যুর পরে ভালোভাবে তাকে কবর দিয়ে ক্যাম্পে যাবে, তাকে $70 করে দেওয়া হবে। তো কথা শুনে গ্লাসের ছেলে আর বিজান নামের একজন রাজি হয়ে যায়।
গ্লাসের ছেলে বলে, আমার বাবার কারণে আমাকে কোনো টাকা দিতে হবে না, কিন্তু এরা দুজন ছিল খুবই ছোট। তখন ক্যাপ্টেন বলে, একজন অভিজ্ঞ মানুষ এদের সাথে থাকলে ভালো হয়। একথা শুনে জন বলে, আমাকে $100 দিলে আমি থাকতে পারি। তো ক্যাপ্টেন $100 দিতেই রাজি হয়। এরপর গ্লাসের সাথে ওদের তিনজনকে রেখে বাকি সবাইকে নিয়ে ক্যাপ্টেন হেনরি সামনের দিকে যেতে থাকে। আর এখন ওরা তিনজনে মিলে গ্লাসি মৃত্যুর জন্য অপেক্ষা করছিল। কিন্তু জনের এখানে গ্লাসি মৃত্যুর জন্য অপেক্ষা করতে ভালো লাগছিল না। সে এখান থেকে চলে যেতে চাইছিল। তাই সে আগে থেকে গ্লাসের জন্য একটা কবর করে রাখে। পরের দিন সকালে গ্লাসের ছেলে আর বিজার একটু দূরে যায় খাবারের জন্য কিছু একটা শিকার করতে। আর তখন জন গ্লাসের কাছে এসে তাকে বলে, তুমি মারা যাচ্ছ না কেন? তোমার কারণে আমরা কয়েকজন মানুষ বিপদে আছি, আর তুমিও কষ্ট পাচ্ছ। তাই আমি তোমাকে এই কষ্ট থেকে মুক্তি দিতে চাই। এটা বলে সে গ্লাসের মুখ চিপে ধরে মেরে ফেলার চেষ্টা করে। সে সময় গ্লাস নিজের আত্মরক্ষা করার মতো কোনো শক্তি তার ছিল না। তখনই গ্লাসের ছেলে হক সেখানে উপস্থিত হয় এবং জনকে আঘাত করে গ্লাসকে বাঁচানোর চেষ্টা করে। এবার জন হকের সাথে ধস্তাধস্তি শুরু করে এবং এক পর্যায়ে হককে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে ফেলে। এটা গ্লাস শুয়ে শুয়ে দেখছিল এবং রাগে আর কষ্টে তার হাত পা কাঁপছিল। আসলে তার এখানে কিছুই করার ক্ষমতা ছিল না। এরপর জন হকের লাশটাকে একটু দূরে গিয়ে লুকিয়ে ফেলে। কিছু সময় পর যখন বিজার এসে হকের কথা জিজ্ঞাসা করে, জন বলে, আমি কিছুই জানি না। সে তো শিকারে গেছে, হয়তো সেখানে কোনো দুর্ঘটনা ঘটেছে। এবার বিজার গ্লাসের কাছে তার ছেলে সম্পর্কে জিজ্ঞাসা করে। গ্লাস অনেকবার বলার চেষ্টা করছিল, কিন্তু তার গলা আঘাতের কারণে সে একটা কথাও বলতে পারে না। এরপর দেখতে পায় জন বিজারকে একটা মিথ্যা কথা বলে। সে বলে, আমি একটু আগে কয়েকটা আদিবাসীকে জঙ্গলের ভেতরে ঘোরাফেরা করতে দেখেছি। তারাই হয়তো হককে মেরে ফেলেছে। যদি তারা আমাদেরকে দেখতে পায় তাহলে আমাদেরকেও মেরে ফেলবে। তাই আমাদের গ্লাসকে রেখে এখান থেকে চলে যাওয়া উচিত। কিন্তু বিজার এমন সিদ্ধান্তে রাজি ছিল না। সে বলে, আমরা ক্যাপ্টেনকে কথা দিয়েছি যে গ্লাসকে মারা যাওয়ার পরে তাকে কবর দিয়ে এখান থেকে যাব। তাই আমাদের এটা করা উচিত হবে না। তারপরও জন গ্লাসকে ধরে জোর করে টানতে টানতে নিয়ে সেই খুঁড়ে রাখা কবরের মধ্যে ফেলে দেয় এবং জীবন্ত অবস্থায় তাকে মাটি দিতে থাকে এবং শুধুমাত্র মুখ বাদে পুরো শরীরটাই মাটির নিচে পুঁতে রাখে। সর্বশেষ বিজার কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে জনকে সঙ্গ দেয় আর এখান থেকে যাওয়ার সময় গ্লাসের কাছে একটা পানির বোতল রেখে যায়। এরপর দেখতে পায় গ্লাস তার সর্বশক্তি দিয়ে কবরের নিচ থেকে ওঠার চেষ্টা করে এবং কোনো মতে গড়াগড়ি খেয়ে ওখান থেকে উপরে উঠে আসতে সফল হয়। গ্লাস হামাগুড়ি দিয়ে তার ছেলের লাশের পাশে গিয়ে কান্না করতে থাকে এবং জনের উপরে তার প্রচন্ড ক্ষোভ সৃষ্টি হয় আর সিদ্ধান্ত নেয় বেঁচে থাকলে জনকে মেরে এর প্রতিশোধ নেবে। ওইদিকে বিজার পরের দিন সকালে জনের সাথে কথা বলতে বলতে জানতে পারে যে জনই হককে হত্যা করেছে এবং জঙ্গলে সে সময় কোনো আদিবাসী ছিল না। তাকে মিথ্যা বলে গ্লাসকে একা রেখে আসা হয়েছে। তাই এটা নিয়ে তাদের মধ্যে ছোটখাটো একটা ঝগড়া হয়। তখন জন বিজারকে বন্দুক তাক করে বলে, যদি ক্যাপ্টেন জানতে পারে আমরা এই কাজ করেছি তাহলে আমাদের দুজনকেই শাস্তি পেতে হবে। এই কারণে আমাদের দুজনকেই এ বিষয়ে চুপ থাকতে হবে। বিজার ভয় পেয়ে জনের কথা শুনতে বাধ্য হয়। এরপর গ্লাস ঘষতে ঘষতে একটা নদীর কাছে গিয়ে বিজারের দেওয়া পানি বোতল দিয়ে পানি খাওয়ার চেষ্টা করে, কিন্তু খেয়াল করে পানি তার গলার কাটা অংশ দিয়ে পড়ে যাচ্ছে এবং সে প্রচন্ড ব্যথা পাচ্ছে। তখন ওর কাছে বন্দুকে ব্যবহার করার জন্য বেশ কিছু বারুদ ছিল, যেটা ওর গলায় দিয়ে শুকনো ঘাসের মাধ্যমে আগুন ধরিয়ে দেয়, যাতে গলার ঘা দ্রুত শুকিয়ে যায় ও রক্ত পড়াটা যেন কমে। কারণ তাকে বাঁচতে হলে আগে রক্ত ঝরা কমাতে হবে আর খাবার খাওয়ার জন্য গলাটা ঠিক করতে হবে। কিন্তু এতে তার প্রচন্ড ব্যথা হয় আর সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর দেখতে পায় নদীর পাশে একটা গুহার মধ্যে সে থাকতে শুরু করে। সেখানে পাখির মাংস কিংবা ঘাস পাতা খেয়ে ক্ষুধা নিবারণ করত এবং সেখানেই সে কিছুটা সুস্থ হতে থাকে এবং লাঠি ভর দিয়ে হাঁটার চেষ্টা করে। একদিন সকালে দেখতে পায় সেখানে কিছু আদিবাসী চলে এসেছে। এটা দেখতে পেয়ে গ্লাস ভয় পেয়ে যায় এবং আদিবাসীরা ওকে ধরে ফেলার আগেই ঠান্ডা নদীর পানিতে লাফ মারে। আদিবাসীরা ওকে দেখতে পেয়ে কয়েকটা তীর ছোড়ে, কিন্তু একটা তীরও ওকে আঘাত করতে পারে না এবং নদী দিয়ে স্রোতে ভাসতে ভাসতে একটা তীরে গিয়ে ওঠে। ওখানে নদী থেকে মাছ শিকার করে খেত আর আগুন জ্বালিয়ে গা গরম করার চেষ্টা করত এবং এখানে সে অনেকটা সেরে উঠছিল। হঠাৎ সে একটা সময় খেয়াল করে একটু দূরেই আগুন জ্বলছিল। সেখানে গিয়ে দেখতে পায় হক নামের একটা লোক পশু শিকার করে সেটা মাংস খাচ্ছে। সে গ্লাসকে দেখে কিছুটা খাবার তাকে দেয়। এটা পেয়ে গ্লাস পাগলের মতো খাওয়া শুরু করে, কারণ অনেকদিন হলো গ্লাস ভালোভাবে কিছু খেতে পারছিল না। তারপর সে গ্লাসকে বলে, তোমার এরকম অবস্থা কিভাবে হলো? গ্লাস কোনো মতে ইশারার মাধ্যমে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা তাকে জানায়। তখন হাওয়াক জানায়, আমারও সমস্ত পরিবারকে কিছু লোক হত্যা করেছে। আমার তাদেরকে হত্যা করার কোনো ইচ্ছা নেই, কারণ প্রতিশোধ নেওয়া আমাদের কাজ নয়, এটা উপরওয়ালার কাজ।
তাই তোমার আর আমার অবস্থা সেম। আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব এবং সাহায্য করব। এরপর তিনি গ্লাসকে সাথে নিয়ে চলে যায়। আর এদিকে দেখতে পায় জন আর বিজার তাদের ক্যাম্পের কাছে পৌঁছে গেছে। তারা দুজন ক্যাপ্টেনের কাছে গেলে জন বলে গ্লাস মারা যাবার পর তাকে সুন্দরভাবে কবর দিয়ে কবরের চারপাশে পাথর দিয়ে ঘিরে দিই এবং আসার পথে হঠাৎ হক আমাদের কাছ থেকে হারিয়ে যায়। হয়তো সে পথ ভুলে গেছে, না হয় অন্য আদিবাসীদের কাছে ধরা পড়েছে। যাই হোক, এটা শুনে ক্যাপ্টেন একটু শোকাহত হয় আর তাদের টাকা বুঝিয়ে দেয়। এখানে জন তার টাকা নিলেও বিজার তার ভাগের টাকা না নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর দেখতে পায় গ্লাস এখন আরো সুস্থ হয়ে গেছে। এখন আর পানি খেলে তার গলা দিয়ে পানি পড়ে না, আর তার শরীরে কাটা অংশে সেই লোকটা চিকিৎসা করে দিত। এর কিছু সময় পর হঠাৎ একটা তুফান চলে আসে, আর এই তুফানে গ্লাস অজ্ঞান হয়ে যায়। ওই লোকটা এটা দেখতে পেয়ে গ্লাসকে বাঁচানোর জন্য গাছের ডাল দিয়ে কুড়ে ঘরের মতো তৈরি করে গ্লাসকে সেভ করে। গ্লাস কুড়ে ঘর থেকে পরের দিন সকালে উঠে দেখতে পায় সেই লোকটাও কোথাও নেই। তাকে খুঁজতে খুঁজতে একটু দূরে গিয়ে দেখতে পায় একটা গাছের সাথে তার লাশ ঝুলছিল। এ কারণে গ্লাস চারিদিকে খুব সতর্কভাবে চেক করে এবং দেখতে পায় কিছু আদিবাসীকে। এরা ওই লোকটিকে হত্যা করেছে। এবার গ্লাস খেয়াল করে এরা একটা মেয়েকে কিডন্যাপ করে তাদের কাছে ধরে রেখেছে। আসলে আদিবাসী আর কি গ্রুপের সর্দারের মেয়ে সেই পোয়াকাকে এরাই কিডন্যাপ করেছে। এবার দেখা যায় পোয়াকার সাথে ওদের দলের একজন খারাপ কাজ করছিল। তখন গ্লাস পিছন দিক দিয়ে ওকে মেরে পোয়াকাকে সাথে নিয়ে ওদের ঘোড়া নিয়ে পালিয়ে আসে। পালিয়ে আসার সময় গ্লাসের সাথে থাকা সেই পানি বোতলটি সেখানে পড়ে যায়। একটু পর রাত হয়ে গেলে সে একটা জায়গায় রাতটা কাটায়, আর পোয়াকা নিজের মতো করে একটা জায়গায় চলে যায় এবং সকালে গ্লাসের ঘুম ভাঙে আদিবাসীদের আক্রমণের মাধ্যমে। অর্থাৎ সে আদিবাসীরা আবারও খুঁজতে খুঁজতে গ্লাসের কাছে চলে এসেছে। গ্লাস নিজেকে বাঁচাতে সেই ঘোড়া নিয়ে পালাতে থাকে এবং এক পর্যায়ে পাহাড় থেকে লাফ মারে। এতে তার ঘোড়াটা সেখানে মৃত্যুবরণ করে, আর গ্লাস একটা গাছের উপর পড়াতে কোনো মতে বেঁচে যায়। এবার গ্লাস খেয়াল করে তুষারপাতের কারণে তার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে আর রক্ত জমাট বাঁধতে শুরু করেছে। তাই সে নিজেকে বাঁচাতে ঘোড়ার পেট ছুরি দিয়ে কেটে নাড়ি ভুড়ি বের করে সে সেটার ভিতরে ঢুকে পড়ে, যাতে সেখানে সে একটু গরম নিতে পারে। এরপর কিছু সময় পর গ্লাস সেখান থেকে বের হয়ে আবারও তার ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেয়। যে করে হোক তার এই প্রতিকূল অবস্থা পার করতেই হবে। তারপর দেখতে পায় একটা অচেনা শিকারী লোক বিপদে পড়ে গ্লাসদের ক্যাম্পে এসে কিছু খাবার চায় এবং তার কাছে গ্লাসের কাছ থেকে পড়ে যাওয়া সে পানি বোতলটি দেখতে পায় এবং শিকারিটা জানায় সে এই বোতলটি কুড়িয়ে পেয়েছে, যেটা দেখে ক্যাপ্টেন ভাবে গ্লাসের ছেলে হক মনে হয় এখনো বেঁচে আছে এবং তিনি তাকে খুঁজতে দলবল নিয়ে বেরিয়ে পড়ে আর চারিদিকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে। এক পর্যায়ে তারা গ্লাসকে খুঁজে পায়। গ্লাসকে দেখতে পেয়ে সবাই অবাক হয়ে যায়, কারণ জন বলছিল গ্লাস মারা গেছে এবং তাকে কবর দিয়েই সে ক্যাম্পে এসেছে। অবশেষে ক্যাপ্টেন গ্লাসের কাছ থেকে তার সাথে ঘটে যাওয়া সবকিছু শুনতে পায়, জন তার সাথে কি করেছে এবং সে হককে হত্যা করেছে সবকিছু। এগুলো শুনে ক্যাপ্টেন জনকে ধরার জন্য ক্যাম্পে চলে আসে। এসে দেখতে পায় জন ক্যাম্পে কিছু টাকা পয়সা চুরি করে আগেই পালিয়ে গেছে। এটা দেখে ক্যাপ্টেন আরো রেগে যায় এবং সিদ্ধান্ত নেয় সে যেখানেই থাকুক তাকে ধরে এনে শাস্তি দিবে। তাই সে ওকে ধরার জন্য বেরিয়ে পড়তে চায়। তখন গ্লাস বলে তাকে খুঁজতে আমিও যেতে চাই, কিন্তু ক্যাপ্টেন তার শরীরের কন্ডিশন দেখে তাকে নিতে চাইছিল না। গ্লাস বলে আমার সবকিছু শেষ হয়ে গেছে, আমার চোখের সামনে আমার ছেলেকে হত্যা করেছে, তাই আমি এর বদলা নিজের হাতেই নিতে চাই। এরপর তারা দুজন দুইটা ঘোড়া নিয়ে জনকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। সামনে গিয়ে তারা দুজন খোঁজার জন্য দুদিকে ভাগ হয়ে যায়। হঠাৎ জন ক্যাপ্টেনের সামনে ধরা পড়ে যায়, কিন্তু ক্যাপ্টেন তাকে কিছু বলার আগেই জন গুলি করে ক্যাপ্টেনকে মেরে ফেলে। এরপর আবার সে লুকিয়ে পড়ে, আর এই গুলির শব্দ শুনে গ্লাস সেখানে এসে ক্যাপ্টেনের লাশ দেখতে পায়। তো গ্লাস সেই লাশ নিয়ে আবারও সামনের দিকে আগাতে থাকে, কিন্তু জন আবার পালিয়ে থেকে গ্লাসকে দেখতে পেয়ে গুলি করে দেয় এবং সেখানে গ্লাস ঘোড়া থেকে পড়ে যায়। এরপর জন আসে লাশটাকে চেক করতে, এসে দেখে এটা গ্লাস ছিল না, এটা ক্যাপ্টেনের লাশ। তখন সে বুঝে ফেলে এটা একটা ফাঁদ ছিল। অর্থাৎ গ্লাস চালাকি করে ক্যাপ্টেনের লাশটাকে একটা ডাল দিয়ে ঘোড়ার উপরে বসিয়ে রাখে, আর গ্লাস নিজে লাশ সেজে ঘোড়ার উপরে শুয়েছিল। আর এ কারণে জন সে সময় গ্লাসকে ভেবে ক্যাপ্টেনের লাশেই গুলি করে। যাই হোক, এরপর গ্লাস জনের উপরে গুলি করে দেয়, কিন্তু গুলিটা তার হাতে লেগে যায়, যার কারণে তার কিছুই হয় না। সে তখন আবারও পালাতে থাকে, কিন্তু কিছু দূর গিয়ে গ্লাস তাকে আবারও ধরে ফেলে। তাদের ভেতরে তুমুল মারামারি হয়। এক পর্যায়ে গ্লাস জনকে প্রায় মেরেই ফেলছিল। তখন তার সেই লোকের কথাটি মনে পড়ে যায়। কথাটি হলো, প্রতিশোধ নেওয়া আমাদের কাজ না, এটা উপরওয়ালার কাজ। তাই সে প্রতিশোধ না নিয়ে জনকে ছেড়ে দেয়। তখন গ্লাস দেখতে পায় সে আর কি আদিবাসীদের, যাদের মেয়ে পোয়াকাকে গ্লাস বাঁচিয়েছিল। তো আদিবাসীরা জনকে দেখতে পেয়ে তাকে মেরে ফেলে। তো জ্যাক নিজে প্রতিশোধ না নিলেও তার সামনেই উপরওয়ালা প্রতিশোধ সম্পন্ন করেছে। আর আদিবাসীরা গ্লাসকে কিছু না বলেই সেখান থেকে চলে যেতে থাকে, কারণ তারা জেনে গিয়েছে গ্লাসই পোয়াকাকে বাঁচিয়েছিল।
এখানে আমাদের আজকের মুভিটা শেষ হয়ে যায়।